দর্শক আবারও আমন্ত্রণ, চলছে যমুনার মেগা বুলেটিন ইলেকশন 2026। 8 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বিশেষ আয়োজনে থাকবে ভোটের সব খবরাখবর। আপনাদের জানাবো প্রার্থীদের প্রচারণা, ভোটারদের চাওয়া পাওয়া সহ সবশেষ পরিস্থিতির নিরপেক্ষ বিশ্লেষণ। শুরুতে জানাতে চাই এই ঘন্টার শিরোনামগুলো। ভোটের প্রচারে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে বিএনপি জামায়াতের প্রার্থীরা। একের পর এক এলাকা চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও, সমস্যা সমাধানে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আমি যখন ভোট দিতে যাব, আপনি কে আপনাদেরকে হামলা করতেছে, কে আপনাদের আটকাচ্ছে, এটা আমরা দেখব। প্রতিষ্ঠানে আমরা ভর্তি বাণিজ্য বন্ধ করবো, এখানে টোটালি ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি বন্ধ করবো। আমরা এখানে মাদক মুক্ত করব ঢাকা 8 এবং নারীদের জন্য 24 ঘন্টা সপ্তাহে 7 দিন প্রত্যেকটা ওয়ার্ডে উইমেন হেলথ ডেস্ক চালু করবো। আমরা যে উচ্ছ্বাস নিয়ে সবাই প্ল্যান করছেন, মুখিয়ে আছেন, সেরকম উৎসবমুখর পরিবেশেই যাতে একটা সুষ্ঠু নিরাপদ নির্বাচন হয় সেটাই আশা থাকবে। ক্ষমতায় গেলে বিলুপ্ত হবে জমিদারি প্রথার মতো রাজনীতি, বললেন জামায়াত আমির। উত্তরের 4 জেলায় দলের নির্বাচনী জনসভা। মানুষ বিগত 54 বছরের শাসন হোক আর অপশাসন হোক তা দেখেছে, ওইটা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী। 12 তারিখ সবাইকে নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান, বড় চ্যালেঞ্জ গুজব এআই। জরুরি যে কোনো প্রয়োজনে আমাদের পরিবহন বিমান C-130 অ্যান্টনভ 32 এবং লেক 410 পরিবহন বিমানও মোতায়েন থাকবে। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। যমুনার মেগা বুলেটিন ইলেকশন 2026-এ আরও থাকছে: আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ও ডিআইজি নুরুল ইসলাম সহ 6 জনের ফাঁসির আদেশ, আরও 7 জনকে যাবজ্জীবন। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ মোট 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। এবার পুরো খবর। রাজধানীতে বিএনপির প্রার্থীরা নির্বাচনী প্রচারে এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সকাল সকাল ভোটের প্রচারে নামেন ঢাকা 16 আসনে ধানের শীষে প্রার্থী আমিনুল হক। নির্বাচিত হলে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সঞ্জিদা ইসলাম তুলি মিরপুর এলাকায় প্রচার চালান। তিনি বলেন, ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের নিরাপত্তা দেয়া হবে। এ সময় সঞ্জিদা ইসলাম তুলি অভিযোগ করে বলেন, একটি দলের নেতাকর্মীরা অনলাইন সহ বিভিন্নভাবে তাদের হেনস্থা করছেন। এছাড়াও ঢাকা 18 আসনে বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতিও দেন। এবং আজকে যারা এই প্রখর রোধ করতে পারবো না, সকলকে নিয়ে এসে কাজগুলো করার জন্য যুদ্ধ করেছে, নিহত হয়েছে, তারা মানুষ। জামাতের যিনি ক্যান্ডিডেট, তিনি তার লোকজনকে দিয়ে, তারা তো আসলে তাদের কোনো জনসমর্থন নাই, তাদের কিছু আছে ফিক্সড, এবং সেই জনসমর্থনকে তারা নিয়ে তারা বিভিন্ন অসহায় মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা তাদের ভোটগুলোকে তাদের হাতে নেওয়ার চেষ্টা করছে। যদিও এরকম অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে যে ভাই আমাদের কাছে আসছে ঠিকই, কিন্তু ভোটটা আপনাকে ধানের শীষেই দিব ভাই। ভোট বাহিনীর কালচার যেটা, তো এই জিনিসটা বন্ধ করতে হবে। জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে, মিথ্যা সত্য এর মাঝখানে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে, এটা আমরা চাই না। এদিকে সকাল থেকেই ঢাকায় প্রচার ও গণসংযোগ করছেন জামায়াত ইসলামী ও এনসিপি প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। দুপুরে রাজধানীর কদমতলী এলাকায় গণসংযোগ করেন ঢাকা 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। প্রচারণার সময় তিনি অভিযোগ করেন, জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে, বিভিন্ন স্থানে কর্মীদের উপর হামলাও করা হচ্ছে। বলেন, ভোটারদের সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, তবে সবাই নিরাপদে ভোট দিতে যাবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এদিকে ঢাকা 8 আসনে নির্বাচনী গণসংযোগ করেন এনসিপি মনোনীত প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি।
দর্শক, এবার আমরা একটু রাজধানী নির্বাচনী প্রচারণার খবরাখবর দেখতে চাই, জানাতে চাই। ঢাকা ৮ আসন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। ঢাকা ৮ আসনের কথা বলছিলাম, অর্থাৎ শরীফ হাদিকে ঘিরে বহুল আলোচিত একটি আসন। এই আসনে কারা, কোন প্রার্থীরা এখন প্রচারণা চালাচ্ছেন, একটু জানাবেন সেখানকার খবরাখবর। আপনি যেমন বলছিলেন, ঢাকার 20টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি মাঠে উত্তাপ ছড়ানো আসন ঢাকা ৮ অন্যতম, এবং সেই আসনটিতে বিএনপির জ্যেষ্ঠ নেতা স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপরীতে রয়েছেন এনসিপি মনোনীত প্রার্থী এবং অন্যান্য প্রার্থীরা। তো আজ বিএনপি মনোনীত ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস, তিনি এই এলাকার বেশ কিছু জানেন যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর মধ্যে বঙ্গভবন সচিবালয় থেকে যেমন বেশ কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, ঠিক একইভাবে বাণিজ্যিক বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও এই আসনটিতে রয়েছে। এর মধ্যে অন্যতম মোতালিব প্লাজায় আজকে মির্জা আব্বাস দোকান মালিক সমিতির অর্থাৎ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন এবং এখান থেকে তাদের যে প্রত্যাশাগুলো জেনে নেবেন। আমরা একটু সংক্ষেপে জেনে নিতে চাই যে ব্যবসায়ী নেতৃবৃন্দ এইসব বিষয়ে আসলে কি ভাবছেন। আমরা তাদের কথা শুনছি। আসলে জাতীয় নির্বাচন ঘিরে আপনাদের প্রত্যাশাগুলো কেমন, এবং আজকে যেহেতু মির্জা আব্বাস ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এখানে আসেন, তার কাছে আসলে কি প্রত্যাশা তুলে ধরছে? যে সমস্যা ছিল ওই সমস্যাটা ঠিক হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোতালেব প্লাজা দায়িত্বে আছি। আমি মোহাম্মদ শাহ আলম ব্যাপারী। আমাদের প্রত্যাশা, আমাদের ব্যবসায়ীর একটাই প্রত্যাশা, আমাদের নতুন গভর্নমেন্ট যখন আসবে, আমরা নতুন গভর্নমেন্ট থেকে আমরা নতুন কিছু আশা করব। অবশ্যই এটাই আমরা আমাদের ব্যবসায়ীটা যাতে সহজীকরণ করে দেয়, আমাদের যে এনার্জি সিস্টেম যে চালু করা হয়েছিল এটা যাতে এই সরকার যাতে আমাদের ব্যবসায়ীর সুযোগ সুবিধা যাতে সঠিকভাবে করে দেয়, এই আমরা আমাদের ব্যবসা এই সরকারের কাছে প্রত্যাশা আশা করি। আপনাকে শুনছিলেন যে ব্যবসায়ীরা বলছেন ব্যবসা সহজীকরণ এবং ব্যবসায়িক নীতিগুলো, নতুন কিছু ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের মধ্য দিয়ে আগামী নির্বাচিত সরকার ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করবে, এমনটা প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো ঢাকা ৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি এখানে আসবেন এবং তাদের সাথে মত বিনিময় করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা একটু পান্থপথে যোগ দিতে চাই। আমার সহকর্মী শামীম রেজা সেখানে রয়েছেন। শামীম, কোন প্রার্থী সেখানে গণসংযোগ করছেন, এবং আমরা একটু ভোটারদের কথা শুনতে চাই। আমরা তো বরাবরই প্রার্থীদের প্রতিশ্রুতির কথা শুনে থাকি, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন। আমরা একটু ভোটারদের কথা শুনবো, তারা কি চাইছেন, তাদের প্রত্যাশা সম্পর্কে জানবো। হ্যাঁ ছোয়া, এই মুহূর্তে আমি আছি ঢাকা 10 আসনে। কিছুক্ষণ আগেও আসলে এখানে প্রচারণা চলছিল। এই মুহূর্তে তারা বেশ এগিয়ে গেছে, যে কারণে আমি আসলে সেই সমর্থকদের অনেক পিছনে পড়ে গেছি জ্যামে আটকে থাকার কারণে। তবে এখন আর মাত্র কয়েকদিন পরেই আসলে নির্বাচন। প্রার্থীদের হাতেও আসলে এই মুহূর্তে সময় নেই, যে যার মতো করে আসলে ছুটে বেড়াচ্ছেন, যার যার আসনে ঘুরে বেড়াচ্ছেন। এবং আমি যে আসনে আছি সেই আসনে ঢাকা 10 আসন থেকে আসলে শেখ রবিউল ইসলাম ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন, এবং এর বাইরে আসলে যে জামাত সমর্থিত যে প্রার্থী আলহাজ আব্দুল আওয়াল মজুমদার, তিনি এখান থেকে প্রার্থিতা করছেন। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে তাদের মধ্যেই হবে। এবং আমি মাত্র কিছুক্ষণ আগে একজন সমর্থকের সাথে কথা বলছিলাম, তারাও আসলে বলছিলেন অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন অনেকটাই ব্যতিক্রম। তারা বলছেন যে দীর্ঘ 16 বছর যেহেতু আমরা নির্বাচনের যে উৎসব, ভোটের যে উৎসব, সেই ভোট উৎসব থেকে আমরা যেহেতু বঞ্চিত ছিলাম, এবার সেই উৎসবটাকে তারা উপভোগ করছেন। এবং ভোট যত এগিয়ে আসছে ততই তারা সেই ভোট উৎসব আরও বেশি উপভোগ করছেন, এমনটাই তারা জানাচ্ছিলেন। তবে এই দুই প্রার্থীর বাইরে আরও অনেক দলের প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী আছেন। সব মিলিয়ে আসলে পুরো রাজধানী জুড়েই আসলে এখন ভোটের উৎসব বিরাজ করছে। শামীম, শুনতে পাচ্ছিলাম বেশ একটা তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার মতো যে রাজনীতি, সেটা বিলুপ্ত করা হবে। সকালে নওগাঁর জনসভায় এই মন্তব্যই করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জেলার এটিএম মাঠের জনসভায় তিনি বলেন, দেশে আর কোনো বৈষম্য চলবে না, নতুন বাংলাদেশ সবার, এখানে কোনো মেজরিটি মাইনরিটি থাকবে না। ডাক্তার শফিকুর বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে জামায়াত। কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না, আর ধরা পড়লে মিলবে উপযুক্ত শাস্তি। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন,
কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন, জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন। পরে চাঁপাইনবাবগঞ্জের জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, 54 বছরের শাসন দেখতে দেখতে ক্লান্ত দেশের মানুষ। পুরানো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না জনগণ, এখন পরিবর্তন চায়। প্রতিটি স্থানে মানুষ এখন সুশাসন, গণতন্ত্র চায়। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে পুরো উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। তিস্তা পাড় থেকে শুরু করে সমুদ্রের পাড়, জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া, সকল জায়গায় আজকে মুক্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবিক বাংলাদেশের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এদিকে রাজশাহীর গোদাগাড়িতে এক জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেবা এবং আলাদা হাসপাতাল গড়ে তোলা হবে। এরপর রাজশাহী মহানগরীর এক জনসভায় যোগ দেন, বলেন, এখনও বিভিন্ন স্থানে দখলদারিত্ব করতে গিয়ে নিজেরাই নিজেদের মারছে একটি দল, তাদের হাতে দেশের দায়িত্ব দেয়া যাবে না। পরে নাটোরের উদ্দেশ্যে রওনা দেন জামায়াত আমির, সেখানে জনসভায় বক্তব্য দেবেন। রাতে নাটোরে অবস্থান নিয়ে পরদিন যোগ দেবেন বরিশালের জনসভায়। যেমনটি একটু আগেও বলছিলাম, নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে বিকেলে নাটোরে যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভাস্থলেই আছেন আমার সহকর্মী নাজমুল হাসান, তার সঙ্গে একটু যোগ দিতে চাই। নাজমুল, জনসমাগম এখন কেমন দেখছেন, যেহেতু আর বেশি সময় হাতে বাকি নেই? যারা জড়ো হয়েছেন সেখানে তারা কি বলছেন? আসলে নাটোরের ঐতিহ্যবাহী নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিকেলে। আসলে সন্ধ্যার পরেই কিন্তু এই বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি জরুরিভাবে ঢাকায় চলে যাবেন। আপনি যেমনটি বলছিলেন যে রাতে কিন্তু এখানে নাটোরের সার্কিট হাউসে জামাতের আমিরের অবস্থান করার কথা ছিল, কিন্তু তিনি জরুরি একটি মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য এখানে জনসভা শেষ করেই আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ইতিমধ্যে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। মাঠ এখনো কানায় কানায় পূর্ণ হয়নি, যেহেতু সন্ধ্যার পরে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল, সেহেতু একেবারে তাড়াহুড়া করে এখন ইতিমধ্যে আমাদের সহকর্মী শিবলি নোমান যেটা বলছিলেন যে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে রওনা দিয়েছেন এবং 4:30টার সময়ই তিনি বক্তব্য দিতে শুরু করবেন। ইতিমধ্যে কিন্তু আমরা বিজিবি সদস্যদের দেখছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যত সদস্য রয়েছে তারা কিন্তু মাঠের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। তো এখানে জামাত নেতাকর্মীরা যে বিষয়টি বলছেন যে এই কিছুক্ষণ মধ্যে অর্থাৎ 4:30টার মধ্যেই তিনি আসলে এই নির্বাচনী বক্তব্য দেওয়া শুরু করবেন এবং লোক কানায় কানায় পূর্ণ হবে। নাটোরে যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনের মধ্যে 3টিতে জামাত প্রার্থী রয়েছে, একটিতে এনসিপিকে তারা ছেড়ে দিয়েছে। নেতাকর্মীরা যেটা প্রত্যাশা করছেন যে জামাত আমির একটা নির্বাচনের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এতে কিন্তু নেতাকর্মীরা অনুপ্রাণিত হবেন এবং জামাতের ভোট ব্যাংক এই আসন সহ নাটোরের 3টি আসন এবং তারা জোটের যে এনসিপিকে ছেড়ে দিয়েছে সেই 4টি আসনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নাজমুল, শুনছিলাম এবং দেখছিলাম বেশ আশাবাদী সেখানকার নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ। অনেক ধন্যবাদ আপনাকে। আর মাত্র 5 দিনের মধ্যে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। সময়ের সাথে সাথে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততাও। নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের নানা সমস্যার কথা শুনছেন, দিচ্ছেন সমাধানের আশ্বাসও। সেই সাথে নিজেদের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে চেষ্টা করছেন ভোটারদের মন জয়ে। লিফলেট বিতরণ, পথসভা এবং উঠান বৈঠকে সকাল থেকে রাত অবধি চলছে নির্বাচনী প্রচার। দলীয় প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে গণসংযোগ করছেন স্বতন্ত্র প্রার্থীরাও। ঠাকুরগাঁওয়ের এক নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। বলেন, নির্বাচন বানচালে অপচেষ্টা চালাচ্ছে একটি পক্ষ। খুলনায় নিজে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি ও খুলনা 5 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। অভিযোগ করেন, জামায়াতের পক্ষে প্রচারণা চালালে কর্মী সমর্থকদের হুমকি দেয়া হচ্ছে। উন্নয়নের জন্য আমাদেরকে সবাইকে এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। এখানে বিভক্ত থাকলে চলবে না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক হয়ে কাজ করব, তাহলে অবশ্যই আমরা এই কাজগুলো করতে পারবো। দুর্নীতিকে আমরা না বলেছি, সততাকে আমরা হা বলেছি। ফ্যাসিবাদকে না, ঐক্যকে হা। আধিপত্যবাদকে না, ইনসাফকে হা। বেকারত্বকে না, দক্ষতাকে হা।
দর্শক, নদী ভাঙন কবলিত সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত ফেনী ৩ আসন দীর্ঘদিন ধরেই ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হওয়া এই জনপদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা দিচ্ছেন নদী ভাঙন থেকে চিরমুক্তির আশ্বাস। সে বিষয়ে আরও খবরাখবর জানবো, সেখানে মতবিনিময় সভা হচ্ছে, সেই খবর জানাবেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা একটু ফেনী ৩ আসনের খবরাখবর জানতে চাই, কি তথ্য আছে আপনার কাছে নির্বাচন সংক্রান্ত? ফেনীর 3টি সংসদীয় আসন রয়েছে, সেই 3টি সংসদীয় আসনের মধ্যে ফেনী 3 আসনটি হচ্ছে যে দুটি উপজেলা, সে সোনাগাজী উপজেলা। এখন এই মুহূর্তে রয়েছে যিনি বিএনপি এখানে এই যে আজকে যে এখানে তাদের যারা রয়েছে তাদের এখন একটু সরাসরি তার কাছে উপজেলার মানুষরা যখন ফেনী শহরের দিকে যায়, যাওয়ার সময় হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে, মহাসড়কের উপর দিয়ে তাদেরকে ঝুঁকি নিয়ে শহরের দিকে যায়, যাওয়ার সময় হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে, মহাসড়কের উপর দিয়ে তাদেরকে ঝুঁকি নিয়ে যেতে হয়। এইখানে দুটি সমস্যা, নদী যে সমস্যা সেটি আমরা এখন তার কাছে জানতে চাইবো যে এই সমস্যার সমাধানে আপনি আসলে কি ভূমিকা রাখবেন। একদম জনপ্রতিনিধির কাজটা কি? বিভিন্ন দেশে স্থানীয় সরকার আছে, তারা এগুলি দেখে। আমাদের দেশে স্থানীয় সরকার এখনো ওই পর্যায়ে যায় নাই যে তারা ঢাকায় গিয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারবে। তো আমার প্রধান কাজই হবে এই। দর্শক, সহকর্মী আরিফ জানাচ্ছিলেন ফেনীর খবরাখবর আমাদের। এই মুহূর্তে আমরা একটু সিরাজগঞ্জ 3 আসনের খবরাখবর জানবো। তবে একটু জানিয়ে রাখি, চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ 3 আসন একসময় নানা প্রজাতির মাছে ভরপুর থাকতো এই বিশাল জলাভূমি, কিন্তু দখল দূষণে এখন অস্তিত্ব সংকটে ভুগছে চলনবিল। জলজ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য হুমকির মুখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা নিজেদের প্রচারণায় প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে আবারও চলনবিল যেন নিজ গৌরবে ফিরে, সে বিষয়ে পদক্ষেপ নেবেন। আমরা বাকি খবরাখবর জানবো সহকর্মী গোলাম মোস্তফা রুবেলের কাছ থেকে, তিনি আমার সঙ্গে ইতিমধ্যে যোগ হয়েছেন। রুবেল, যেমনটি বলছিলাম, প্রার্থীরা ইশতেহার ও নির্বাচনী প্রচারণায় কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি কি পদক্ষেপ তারা নেবেন, এবং চলনবিল নিয়ে তাদের পরিকল্পনাটা কি একটু জানতে চাই আপনার কাছ থেকে সংক্ষিপ্ত করে। আজ রয়েছে সকাল থেকে সিরাজগঞ্জ 3 আসনে একদম ভোটের পরিবেশ নিরুত্তাপ, কোনো উত্তাপ নেই আসলে এই অঞ্চলে ভোটের পরিবেশের কারণে। এই অঞ্চলে 4 জন প্রার্থী রয়েছেন, 4 জন প্রার্থী কিন্তু প্রচারণায় তেমন একটু মুখরিত নয়, কারণ এখানকার ভোটাররা তারা কিন্তু এখন পর্যন্ত প্রার্থীর চেহারা দেখছেন না, এমনটা কিন্তু অভিযোগ করছেন এখানকার প্রার্থীরা। তবে চলনবিল নিয়ে কিন্তু তাদের একটা বড় একটা ভাবনা রয়েছে, কারণ আপনারা জানেন যে সিরাজগঞ্জ 3 আসন, এই আসনটিতে মোট 17টা ইউনিয়ন, 2টি পৌরসভা এবং 4,40,427 জন ভোটার তারা ভোট প্রয়োগ করবেন আগামী 12 তারিখে ব্যালটে বাক্সে। অর্থাৎ তারা কিন্তু বলছেন যে ভোটাররা যে এই অঞ্চলের মূলত কৃষি নির্ভরশীল এই 2টি উপজেলা তারাশ এবং রায়গঞ্জ এবং চলনবিল অধ্যুষিত এই তারাশে কিন্তু অনেকটাই উন্নয়নের ছোঁয়া কিন্তু লাগেনি দীর্ঘ দিনে, যে কারণে এবছরে যাদেরকে ভোট দেবেন, এবার যাদের ভোট দেবেন সেই প্রার্থীরা যেন চলনবিলের উন্নয়ন করে, চলনবিলের বৈচিত্র্যময় চলনবিল তার জীব বৈচিত্র্যকে রক্ষা করবে, চলনবিলের জৌলসকে ফিরিয়ে নিয়ে আসবে এবং একসাথে কৃষিদের কিন্তু তাদের যে সমস্যাগুলো সেই সমস্যা সমাধান করবে। তবে যে 4 জন প্রার্থী রয়েছেন আসলে সেই প্রার্থীরা কিন্তু যিনি বিএনপির বড় যে প্রার্থী রয়েছেন তিনি অসুস্থতার কারণে তিনি ঢাকায় রয়েছেন এবং তিনি আজকে এসেছেন মাত্র, তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ। অন্যদিকে খেলাফত মজলিস যিনি পেয়েছেন রিক্সা প্রতীক নিয়ে, তাকে আমি কিছুটা করে স্বল্পকারী প্রচারণা দেখা মিললেও এখানে লাঙ্গল প্রতীক নিয়ে যিনি রয়েছেন তার দেখা মেলেনি। অন্যদিকে স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন, তারও কিন্তু আসলে দেখা মেলেনি। অর্থাৎ এই অঞ্চলের ভোটাররা বুঝতেই পারছে না যে একটি নির্বাচন, সেই নির্বাচনের আমেজ, সেই আমেজ থেকে কিন্তু বঞ্চিত হয়ে আছে সিরাজগঞ্জ 3 আসনের যারা ভোটাররা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কাছে কোনো প্রার্থী কিন্তু ভোট চাইতে আসা সেরকম পরিবেশ কিন্তু তারা দেখছে না, যেখানে তারা কিন্তু অনেকটাই ক্ষোভ নিয়েই কিন্তু বলছেন যে তারপরেও জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন এবং এই এলাকার উন্নয়নের জন্য, চলনবিলের উন্নয়নের জন্য, কৃষির উন্নয়নের জন্য তারা মূলত কাজ করবেন। কথা বলতে চাচ্ছি একজন ভোটারের সাথে, আসলে একটু কথা বলবো যে আপনারা তো ভোটাররা যারা রয়েছেন এখন পর্যন্ত এই যে বলছেন সবাই অভিযোগ দিচ্ছেন যে আপনারা ভোটার প্রার্থীদের চেহারা দেখতে পাচ্ছেন না, সেটা কেন? বিগত বছরে আপনি জানেন যে 17 বছরের আগে যারা এখন কিন্তু প্রার্থীরা ভোট দিতে যাইতে পারে না। আমি একটু সাধারণ নাগরিক হিসেবে এই বছর সেরকম না, আমি আমার ভোট আমি দেবো, যাকে কিছু তাকে দেবো। আর এবং প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা করছে যে তারা নিরপেক্ষ ভোটার এবং সবসময় তারা চলবদ্ধ রয়েছে এবং দেখা যাচ্ছে যে আশাবাদী যে আমরা এবার ভালো এবং সুষ্ঠু ভোট হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন তারা একটি সুষ্ঠু এবং সুন্দর ভোট পরিবেশ চাচ্ছেন এবং সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ ভোট হলে তারা কিন্তু সেই নির্বাচনে যাবেন এবং ভোট দেবেন। এবং একটু ভিন্ন চিত্র দেখলাম সিরাজগঞ্জ 3 আসনে, তারা যে প্রার্থীরা রয়েছেন তাদের থেকে একটু বেশ অসন্তুষ্টি দেখলাম আমরা ভোটারদের। অনেক ধন্যবাদ আপনাকে। সুষ্ঠু ভোট আয়োজনে কোনো ছাড় দেবে না সশস্ত্র বাহিনী। 12 ফেব্রুয়ারি সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে যেতে পারেন, সেজন্য সার্বক্ষণিক টহল থাকবে
আর এমনটাই জানিয়েছেন সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। জানান, এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ হবে গুজব ও এআই। সকালে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়াম ও গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের প্রস্তুতি উপলক্ষে সকালে গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিং করেন সেনাবাহিনীর সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক। জানান, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যা যা করার দরকার সশস্ত্র বাহিনী তার সবই করবে। বাংলাদেশ সেনাবাহিনীকে, ইনফ্যাক্ট সশস্ত্র বাহিনীকে ভোট কেন্দ্রের আগে না পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেটা পূর্ববর্তী নির্বাচনগুলোতে ছিল না। এবার নিরাপত্তার বিষয়টা যাতে তারা নির্বিঘ্নে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই কথাকে মাথায় রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধান আমাদের ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যকে রেখে বাকি সকল সেনা সদস্যকে উনি নিয়োগ করেছেন এই সুষ্ঠু ইলেকশন করার জন্য। সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা দমনে বল প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে তা প্রয়োগ করা হবে। ভোটের আগে পরে থ্রেট আছে কিনা এই প্রশ্নে জানান, অ্যাসেসমেন্ট করেই সেনা মোতায়েন করা হয়েছে। যদি সত্যি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এনগেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বিমান বাহিনী তাদের সম্পূর্ণ সক্ষমতা ব্যবহারে প্রস্তুত জানিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে ঢাকার সেনানিবাসে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। জরুরি যে কোনো প্রয়োজনে আমাদের পরিবহন বিমান C-130 অ্যান্টনভ 32 এবং লেট 410 পরিবহন বিমানও মোতায়েন থাকবে। যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ভিজিবল থাকতে হবে, বসে থাকা যাবে না। আমাদের উপস্থিতিটাই হবে একটা বড় আশা জনগণের জন্য যে তাদের নিরাপত্তা আমরা দেখাশোনা করছি। এদিকে হেলিকপ্টার যোগে দুপুর 12টায় বরগুনা যান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। নৌবাহিনীর সদস্যদের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেমের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বলেন, প্রস্তুতি অনুযায়ী নির্বাচনে নৌবাহিনী সুচারুভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে। আমি কর্মস্পৃহা এবং উদ্যোগ এবং আন্তরিকতা দেখেছি, তাতে আমি নিশ্চিত বাংলাদেশ নৌবাহিনীর মোতায়েনকৃত প্রতিটি সদস্য তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তার প্রত্যাশা, নির্বাচনের মাধ্যমে জাতি একটি গণতান্ত্রিক ধারায় ফিরবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আগামী 8 ফেব্রুয়ারি বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এই কথা জানান তিনি। বলেন, শেষ নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জানান, জনগণ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, এটাই বিএনপির প্রত্যাশা। এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, জামায়াত এখন যা কিছু করছে সবই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। আগামী 9 ফেব্রুয়ারি বিএনপির সর্বশেষ যে জনসভা, সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন, তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামালকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, পরে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। স্বজনরা জানান, ইকুরিয়া গ্রামে কাজ শেষে বাড়ি ফিরছিলেন কামাল। এ সময় 7 থেকে 8 জন দুর্বৃত্ত মোটর সাইকেলে এসে তাকে এলো পাতারি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক জানিয়েছেন, কামালের হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। স্বজনদের দাবি, কামাল ঢাকা 3 আসনে বিএনপি প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায়ের সমর্থক। নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সেই আসনের জামায়াত প্রার্থী শাহিনুর ইসলামের লোকজন তার উপর এই হামলা চালিয়েছে বলেও দাবি তাদের। এই ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। আমার ছেলে
এরা কোবাইয়া ছেলেটারে তার মধ্যে কোপ দিয়েছে, আল্লাহ পাক হেফাজত করছে। আমার ছেলের কল্যাণ মধ্যে কোপ দেওয়ার লাগছে, আমার ছেলে আড্ডা ধরছে। ইলেকশন করা বিরোধ, আমাদের বাড়ির পাশেই ওরা দাঁড়িপাল্লারা। জামাতের যারা প্রার্থী আছে ওনার ফ্যামিলিতে সবাই সন্ত্রাস, এবং ওনার আপন চাস্তো ভাই তো ক্যানিগঞ্জের শীর্ষ সন্ত্রাসের একজন। জুলাই অভ্যুত্থানে আশুলিয়া 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে। সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন, 2 জনের 7 বছরের জেল ও রাজসাক্ষী 1 জনকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। এ সময় আসামির সাবেক এমপি সাইফুল ইসলামের সব সম্পদ বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারগুলোকে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। খালাস দেওয়া হয়েছে রাজসাক্ষী এএসআই শেখ আফজাল হককে। এ নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় 3টি মামলার রায় এলো। সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা, এএফএম শাহেদ রনি, আব্দুল মালেক এসআই, এএসআই বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দর্শক, রাজধানীর মিরপুর 11 নম্বরের ওয়াবদা বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে একই পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো স্বামী স্ত্রী ও তাদের 2 সন্তানের। ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ। বাকিটা তার কাছ থেকে জানবো। রেদওয়ান, যাদের উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় কি জানতে পারলেন এবং এই ঘটনার কারণ কি বলছে পুলিশ? সোয়া মূলত 11টার কিছুটা পর থেকে কিন্তু এলাকাবাসী টের পায় তাদের এই মৃত্যুর সংবাদটি, এবং তারপর পরে কিন্তু তারা সেই বাড়িটির রুমে প্রবেশ করে এবং সেখানে যে মোহাম্মদ মাসুম নামের একজন ব্যক্তি, তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় এবং তার পরিবারের 3 সদস্য অর্থাৎ তার স্ত্রী এবং 2 সন্তানকে খাটে মৃত অবস্থায় কিন্তু তারা পাওয়া যায়। এবং ঠিক তারপর থেকেই কিন্তু এলাকাবাসীরা স্থানীয় পুলিশ সহ সকলকে জানানোর চেষ্টা করে এবং তারপর পরেই 4 জনের মরদেহ এই মিরপুর 11 নম্বরের এই বিহারি ক্যাম্পের ওয়াবদা এলাকা থেকে উদ্ধার করা হয়। এবং তারপর পরে কিন্তু পুলিশ সহ সিআইডি সবাই এই ঘটনার তদন্তে এই এলাকায় আসেন এবং তারপরেই এই 4 জনের মরদেহ উদ্ধার করে তাদের মরদেহটি এই মুহূর্তে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা একটু চেষ্টা করব এলাকাবাসীদের কাছ থেকে শোনার জন্য। আপনি তো এই জায়গায় ছিলেন, ঠিক কয়টার দিকে এই ঘটনা কিংবা কি জানতে পেরেছেন এখন পর্যন্ত? উনি তো এই জায়গায় ছিলেন। আপনি ছিলেন নিশ্চয়ই, আপনি ছিলেন। আচ্ছা, যিনি ছিলেন আমরা একটু তার সাথেই কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই এই জায়গায় ছিলেন, একটু জানতে চেষ্টা করব যে এই যে ওনার কখনো কোনো ঋণ বা কোনো কিছু নেই, ঠিক আছে। উনি খুব ভালো মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজে ছিলেন, কিন্তু এটা আসলে পারিবারিকভাবে ওনার সাথে যে কোনো একটা ঘটনা হওয়ার কারণেই এরকম ঘটিয়েছেন। আর আমার বলার কথা একটাই, যখন মানুষ ঘুমায় অবশ্যই গেট লাগিয়ে ঘুমায়, গেট কখনো খোলা থাকে না, আমি জানি যতটুকু। কিন্তু ওনার গেটটা খোলা ছিল, খোলা থাকার কারণে যখন সঞ্চয় টাকা নেওয়ার জন্য আসছেন, আসার পর ওনার বড় মেয়ে আর যে সমিতি সঞ্চয় টাকা নেন, উনি গিয়েছিলেন রুমে গিয়ে দেখেন যে মাসুম ভাই যিনি, ওনার গলায় দড়ি দেওয়া। শুনছিলাম এলাকাবাসীদের একজনের কথা, যিনি ছিলেন ঘটনাস্থলে। তিনি যেমনটা বলছিলেন যে সঞ্চয়ের টাকা নেয়ার জন্য একজন এসেছিলেন এবং এমনটিও হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। বেশ কয়েকটি কথা শোনা যাচ্ছে। একে তো ঋণগ্রস্ত, তার উপর তার নানা পারিবারিক কলহ থাকতে পারে এমন শঙ্কাও কিন্তু এলাকাবাসী জানিয়েছেন। সুতরাং বলা যায় যে এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ যেটি জানিয়েছে যে ঘটনার মূল কারণটি কিন্তু এখনো জানা যায়নি। অনুসন্ধানের মাধ্যমে নিশ্চয়ই সেটি আপনাদের জানাতে পারবো পরবর্তীতে। খুবই মর্মান্তিক একটি ঘটনা রেদওয়ান, শুনছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে। ভোটের দিন প্রতিবন্ধীদের জন্য নিজেদের বা পাবলিক পরিবহন ব্যবহারের সুযোগ, সাথে থাকা ব্যক্তির সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধীদের ভোট প্রদান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য কেন্দ্রের নিচতলায় আলাদা বুথের দাবি জানিয়েছে ডিসএবিলিটি রাইটস ওয়াচ। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। বক্তাদের দাবি, অতীতের কোনো সরকারই এ বিষয়ে নজর দেয়নি। অভিযোগ, বর্তমান নির্বাচন কমিশনের কাছে বারবার দাবি জানানোর পরও উদ্যোগ নেওয়া হয়নি। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হলে প্রতিবন্ধী ভোটারদের অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে নতুন সরকার যেন কর্মপরিকল্পনা হাতে নেয়
তোলা হয় সেই দাবিও। নির্বাচনে আমরা সবাই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি। ভোটার যারা, তারা যদি তাদের জন্য সমান প্রতিযোগিতার, সমান ভোট দানের মতো পরিবেশ না পান এবং ভোট দিয়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, সেই প্রতিযোগিতায় যদি তারা পিছিয়ে পড়েন তাদের একাংশ বা একাধিক অংশ, তখন সেটা তো সমান প্রতিযোগিতার ক্ষেত্র বলা যাবে না। দর্শক, হাতে পাওয়া খবর, এই মুহূর্তে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় চলছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ টহল। সেখানে আছেন সহকর্মী শামীম রেজা, তাকে দেখতেও পাচ্ছি। শামীম, কখন নাগাদ যৌথ বাহিনীর এই টহলটা শুরু হলো এবং সার্বিক চিত্রটা একটু দেখতে চাই আপনার মাধ্যমে। হ্যাঁ ছোয়া, বিকাল 4টা থেকে আসলে এই যে ফুট পেট্রোল যৌথ বাহিনীর, এখানে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাব 3 বাহিনীর যৌথ মহড়া। তারা আসলে বলছেন যে যেহেতু নির্বাচন আসন্ন, মানুষের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছুটা হলেও শঙ্কা সংশয় দেখা যাচ্ছে, জনসাধারণকে এই শঙ্কা সংশয় থেকে বের করে আনতেই তাদের ভেতরে ভোট কেন্দ্র, ভোটের পরিবেশ, সার্বিক বিষয়গুলোতে তাদের ভেতরে আস্থা ফিরিয়ে আনতেই তাদের এই ফুট পেট্রোল কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমেই আসলে নগরবাসীর মধ্যে তারা আইন শৃঙ্খলার প্রতি আস্থা ফিরিয়ে আনতে চান, এমনটাই আমাদেরকে তারা জানিয়েছেন। এবং বেশ আধা ঘন্টারও বেশি আসলে সেই মোহাম্মদপুর 3 রাস্তা মোড় থেকে এখন বেড়িবাঁধের যে সড়কটা মোহাম্মদপুরের, এটা আসলে ঢাকা 13 আসনের অন্তর্ভুক্ত। তারা আসলে বলছেন যে এই টিমটা মূলত ঢাকা 13 আসনের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং এই ঢাকা 13 আসনের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা ব্যততায় যাতে না হয়, এজন্য তারা নির্বাচনের আগে একটা পূর্ব প্রস্তুতির একটা মহড়া বলছেন যে এই প্রস্তুতি তাদের একটা পূর্ব মহড়া। এবং এই মহড়ার মধ্য দিয়ে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে আরও একটু যতটা অবনতি দেশের মানুষ মনে করে সেখান থেকে কিছুটা হলেও উত্তরণ হবে, এমনটাই তারা মনে করছেন। এবং এই আসনের যেসব ভোটাররা আছেন, সমর্থকরা আছেন, তারা কিছুটা হলেও আস্থা ফিরে পাবেন, এমনটাই তারা প্রত্যাশা করছেন। জি শামীম, দেখলাম তাদের টহলের একাংশ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল যমুনা টেলিভিশনের মেগা বুলেটিন ইলেকশন 2026। আগামীকাল আবারও দেখা হবে এই বিশেষ আয়োজনে। এরপর দেখবেন নির্বাচনের বাংলাদেশ। সঙ্গেই থাকুন।